হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি লাইলা নাজদিন। কেরিয়ার ফর বিডি কেরিয়ার পডকাস্টে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমরা প্রত্যেক সপ্তাহে নতুন নতুন পডকাস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হই। আজকে আমাদের পডকাস্টের বিষয় হচ্ছে টেক ইন্ডাস্ট্রিতে আপনার কেরিয়ার আপনি কিভাবে গড়ে তুলবেন। আমাদের সাথে আছেন মিস্টার আমিনুল করিম খান, কাজ করছেন স্টার টেকে এইচআর অ্যান্ড অ্যাডমিন ডিপার্টমেন্টে। কেমন আছেন আমিন? ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? ভালো আছি আলহামদুলিল্লাহ। আমাদের দর্শকরা আপনার সম্পর্কে একটু জানতে চায়। আপনি বেড়ে উঠেছেন কোথায়? আপনার ক্যারিয়ার জার্নিটা কিভাবে আপনি টেক ইন্ডাস্ট্রিতে নিজের ক্যারিয়ার একজন এইচআর হিসেবে গড়ে তুললেন? আমি আমিনুল করিম বলেছেন আপনি। আমি কাজ করছি স্টারটেক ইঞ্জিনিয়ারিং লিমিটেডে। একটা লিডিং আইটি হার্ডওয়্যার কোম্পানি। আমরা সার্ভিস অ্যান্ড সলিউশন দিয়ে থাকি, পাশাপাশি হার্ডওয়্যার সেল করে থাকি। আমার জন্ম হচ্ছে ফুলগাজীতে, ফেনী জেলার ফুলগাজী থানায়। আমার বেড়ে ওঠা গ্রামেই, এরপর ঢাকাতে আসা জব পারপাসে। জবের পাশাপাশি পড়াশোনা করছি। আর স্টারটেকের সাথে আমার জার্নি স্টার্ট হয়েছে 2012 সালের সেপ্টেম্বর থেকে। এখন পর্যন্ত আছি এখানে। হুম, হুম। আর টেক ইন্ডাস্ট্রিতে কাজ করার হচ্ছে, আমি টেকনোলজি খুব পছন্দ করি। ছোটবেলা থেকেই টেকনোলজি নিয়ে একটু নাড়াচাড়া করতাম। বাট আমি কোনো ইঞ্জিনিয়ার না, বা আমার ওই ধরনের কোনো পড়াশোনা নেই। বাট আমার কাছে টেকনোলজি জিনিসটা ভালো লাগে, কারণ টেকনোলজি আমাদের জীবনকে ইজি করে দেয় বিভিন্ন পারপাস সার্ভ করার ক্ষেত্রে। এই প্রেক্ষাপট বা এই চিন্তা থেকে আসলে টেকের প্রতি আমার একটা আলাদা ভালো লাগা আর এই ইন্ডাস্ট্রিতে কাজ করা। থ্যাংক ইউ সো মাচ। আমরা যেটা বলি যে, যে জিনিসটার প্রতি আমরা প্যাশন ফিল করি, তো আমিন আপনিও এই টেক বা এই বিজনেসের প্রতি বা এই জিনিসপত্রের প্রতি আপনারা এক ধরনের প্যাশন ফিল করেন, এগুলোর প্রতি ইন্টারেস্ট আছে। তো সে কারণে হয়তো আপনার কাজটাও ইন্ডাস্ট্রিতে করা আপনার জন্য খুব মজার হয়ে যায়। জি। বর্তমান বিশ্বে আমাদের বাংলাদেশের কথা বলি বা ওয়ার্ল্ড ওয়াইড, যে গ্লোবালি প্ল্যাটফর্মের কথা বলি, টেক ইন্ডাস্ট্রিগুলো আসলে কেমন করছে? টেক ইন্ডাস্ট্রি বর্তমান যেই ও গ্লোবালাইজেশনের সময়, বিশ্বায়নের সময়, আমরা দেখতে পাচ্ছি যে সারা বিশ্ব এখন একই ইয়ের ভিতরে, একই ছাতার মধ্যে, একই আমব্রেলার নিচে চলে আসছে এই টেকনোলজির কারণে। টেকনোলজি আমাদের সাথে এমনভাবে জড়াইছে, আমাদের প্রত্যেকটা কাজ। আমি এখন খাবার খাবো, আমার রান্না করা লাগতেছে না। আমি অর্ডার দিচ্ছি, খাবার আমার টেবিলে চলে আসতেছে। এটা টেকনোলজির কল্যাণে হয়েছে। এরকম সবকিছু আমাদের শিক্ষাক্ষেত্র বলেন, আমাদের আর্থসামাজিক উন্নয়ন বলেন, আমাদের ফিনান্সিয়াল সিকিউরিটি বলেন, সামাজিক নিরাপত্তা বলেন, সবকিছুতে টেকনোলজি এখন জড়ায় আছে। তো এই টেকনোলজির যুগে বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের বাংলাদেশও পিছিয়ে নেই। আমাদের এখানে মোটামুটি বাংলাদেশে সব ধরনের আপডেট, সব ধরনের গ্যাজেট আমরা ব্যবহার করছি আমাদের নিজেদের প্রয়োজন অনুযায়ী। হুম, পিছিয়ে নেই আমরা বিশ্বের সাথে। হ্যাঁ, কিছু কিছু জায়গায় হয়তোবা আমাদের R&D ভালো নেই, অথবা আমরা আমাদের কোন গ্যাজেটটা আমার কোন পারপাস সার্ভ করবে, আমরা অনেক সময় এই জিনিসটা বুঝতে চাই না, কারণ বুঝতে পারি না। কারণ হচ্ছে আমাদের ওই এডুকেশন বা ওই লেভেলের এখনো টেকনোলজি ওরিয়েন্টেড এডুকেশন এখনো আমাদের চালু হয়নি। হুম, হুম। এখনো আমরা সেই, যেমন পরীক্ষা ক্ষেত্রে আমাদের কোভিডের সময় আমাদেরকে অটো পাস করে দিয়েছে। যদি আমাদের টেকনোলজিটা যদি ওই মাপের থাকতো, এখনো আছে, বাট ওই মাপে যদি থাকতো, তাহলে আমাদের অটো পাসটা করা লাগতো না। আমরা টেকনোলজি দিয়ে একটা পরীক্ষা নিয়ে আমরা একটা জাজমেন্ট করতে পারতাম আসলে সে পাস করার ক্যাপাবিলিটি হুম, আছে কি না। কারণ এটা বাংলাদেশে বসে আমরা বাইরের দেশ থেকে ডিগ্রি নিয়ে আসতেছি, সার্টিফিকেশন কোর্স করছি, বিভিন্ন ধরনের কোর্স করছি। এটা আমরা বাংলাদেশে কেন আমাদের এই দুর্যোগ সময় আমরা ইউজ করতে পারিনি এই সিস্টেমটা? কারণ আমাদের ওই জিনিসটা এখনো তৈরি হয় না, ওই ইনফ্রাস্ট্রাকচারটা এখনো তৈরি হয় না। তা আমরা আশা করব এই জিনিসটা আমাদের ডেভেলপ হয়ে গেলে আমরা মোটামুটি এই আইসিটিতে বা টেকনোলজিতে আমরা স্বয়ংসম্পূর্ণ থাকবো। আর এটা স্বয়ংসম্পূর্ণ বলাটা একটু ডিফিকাল্ট, কারণ প্রতিনিয়তই আপডেট হচ্ছে টেকনোলজি। প্রথমত যখন জিমেইল আসলো, একটা আলোড়ন সৃষ্টি হলো, কিন্তু এরপরে হোয়াটসঅ্যাপ, ভাইবার এগুলো চলে আসছে। এখন হুম, কমিউনিকেশন আরো ইজি হয়ে গেছে। হুম, অফিসিয়াল বলেন আর পার্সোনাল ক্ষেত্রে বলেন। হুম, হুম। ওকে, থ্যাংক ইউ আমিন। আম, আপনাদের ধরেন এই টেক ইন্ডাস্ট্রির জন্য কি কি পজিশনে আপনারা লোক হায়ার করেন বা কোন পজিশনগুলো ভ্যাকেন্ট হয় বেশি? টেক ইন্ডাস্ট্রি মূলত কয়েকটা সেগমেন্টে ভাগ আছে। একটা হচ্ছে হুম, হার্ডওয়্যার, হুম, একটা সফটওয়্যার, হুম, পাশাপাশি আরো আদার্স কিছু সিকিউরিটি জিনিস আছে, মানে সফটওয়্যার রিলেটেড। হুম, হার্ডওয়্যার এবং সফটওয়্যার তো হুম, দুইটা আলাদা জিনিস। হুম, আমরা যেটা কাজ করি সেটা হচ্ছে হার্ডওয়্যার সলিউশন। আমরা হার্ডওয়্যার সাপ্লাই করতে সলিউশন দিতে হার্ডওয়্যারের। হুম, তো এই ক্ষেত্রে আমাদের এখানে আমাদের মানে ফিজিক্যাল আউটলেট আছে।
আমরা আউটলেটে সেলসে লোক নিয়োগ করে থাকি, অ্যাকাউন্টসের আমাদের কাজ করার আছে, আমাদের এখানে অ্যাডমিন এইচআর ডিপার্টমেন্ট আছে, সাপ্লাই চেইন আছে, যেহেতু প্রোডাক্ট বাংলাদেশে ম্যানুফ্যাকচার হয় না, বাইরে থেকে আনতে হয়, হুম, সাপ্লাই চেইনের একটা বিশাল ইয়ে আছে। তারপর হচ্ছে মার্কেটিং এর আমাদের সুযোগ আছে, ডিজিটাল মার্কেটিং এর সুযোগ আছে। হুম, হুম। মোটামুটি একটা কোম্পানি বা একটা আদার্স কোনো ইন্ডাস্ট্রিতে যেরকম সেগমেন্ট ওয়াইজ বা ডিপার্টমেন্ট ওয়াইজ লোক আমাদের এখানে ঠিক সেম ভাবে অর্গানাইজ করা হয়, এবং পাশাপাশি কিছু হুম, নতুন ডিপার্টমেন্ট হয়, যেমন হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার লাগে, আমাদের সফটওয়্যার ইঞ্জিনিয়ার লাগে, একটা পিসি, একটা কম্পিউটার নতুন কেনার পর ওটাকে অ্যাসেম্বলিং করে দেওয়ার জন্য যে হুম, যে হুম, এই টেকনো এক্সপার্টগুলো লাগে। তারপর একটা অফিস যদি আমরা ইন্টেরিয়র করে থাকি, আইটি বেস নেটওয়ার্কিং করার জন্য লোক লাগবে, ওটা সার্ভার ইনস্টলেশনের জন্য লোক লাগবে, ওটা মেনটেন্যান্সের জন্য লোক লাগবে। তো এরকম অনেকগুলো, এই ইন্ডাস্ট্রিটা যত বেশি গ্রো আপ করবে আমাদের কর্মসংস্থান তত বাড়বে, এবং বেকারত্ব দূর করার জন্য এই ইন্ডাস্ট্রিটা যদি বড় হয়, অনেক বড় একটা ভূমিকা রাখবে আমাদের বাংলাদেশের আসপেক্টে। থ্যাংক ইউ সো মাচ আমিন। আমরা দেখতে পাচ্ছি যে আমরা মনে করি হয়তো এই সাইটে খুব কম পরিমাণে লোক লাগে, তো অনেক গুলো জায়গা আছে যেখানে অনেকগুলো ডিপার্টমেন্ট আছে যেখানে আপনার মানে আপনাদের পজিশন খালি হয় এবং সেখানে আপনার লোক নেন। তো এই পজিশন গুলাতে দুই একটা আমাদের ইয়ের কথা বলেন যে কি ধরনের স্কিল আপনারা দেখেন হায়ার আচ্ছা, করার সময়। ধন্যবাদ। আমরা স্কিল হায়ার করার সময় সবচেয়ে বেশি আমাদের জেনারেল এডুকেশনের বা জেনারেল গ্র্যাজুয়েশন করা হচ্ছে, আমরা সিএসসি ট্রিপলি ব্যাকগ্রাউন্ডের লোকদেরকে হুম, প্রাধান্য দিয়ে থাকি, কারণ হুম, ওদের বেসিক একটা জিনিস জানে হুম, টেকনোলজি সম্পর্কে, কম্পিউটার প্রোডাক্টগুলো জানে। তারপরে যেমন ট্রিপলি করা লোকজন, ওরা পাওয়ার সম্পর্কে ওদের আইডিয়া থাকে, যে একটা হুম, পিসি তো পুরোটাই পাওয়ার উপর ডিপেন্ড করে, হুম, তো পাওয়ার সেগমেন্টটা ওদের একটু আইডিয়া থাকে। তারপরে আপনার সিএসসি লোকজন, ওরা সফটওয়্যার ওগুলো বোঝে, একটা পিসিতে সফটওয়্যার ইনস্টলেশন করা বা কি কি কাজের জন্য কি কি সফটওয়্যার দরকার। হুম, হুম, তো সিএসসি ট্রিপলি এই ক্যাটাগরির লোকজনকে আমরা প্রাধান্য দিই, বাট জেনারেল পড়াশোনা করার লোকজন আমাদের এখানে ভালো করে, যদি তার টেকনোলজি ওরিয়েন্টেড মাইন্ডসেট থাকে বা সে প্রোডাক্ট সম্পর্কে জানে, হুম, হুম, যদি সে প্রোডাক্ট চিনতে পারে, তাহলে কোনো সমস্যা নেই, আমাদের এখানে কাজ করার সুযোগ আছে। আমাদের এখানে সবচেয়ে বড় সুবিধা হলো, আমাদের এখানে আমরা ফ্রেশ লোক নিয়ে কাজ করে পছন্দ করি। এমন না যে আমার ইন্ডাস্ট্রি থেকে এক্সপার্ট হয়ে আসতে হবে, নট লাইক দ্যাট। যদি তার ইচ্ছা থাকে, সে 3 থেকে 6 মাসের মধ্যে সে কাজ শিখে একটা পজিশন হোল্ড করতে পারে, এবং ফিউচার যদি 3 বছর 5 বছর 7 বছর বা 10 বছর এরকম প্ল্যান নিয়ে আগায়, হুম, হুম, আমি বিশ্বাস করি আমাদের ফ্রেশ লোকজন যদি এসে সময় দিতে পারে, তাহলে তারা এই ইন্ডাস্ট্রিতে ভালো একটা অবস্থান নিজে তৈরি করতে পারবে, এবং চাইলে সে এখান থেকে বাইরেও কাজ করার সুযোগ পেতে পারে, হুম। যদি তার ওই ফ্যাশন থাকে, ওই ইচ্ছা থাকে, এবং ওই লেভেলের ডেডিকেশন থাকে। আপনারা লোক যখন হায়ার করেন তখন আপনাদের ওয়েবসাইট বা সার্কুলারটা আপনারা কিভাবে করেন, বা নিউজ পেপার অর কিভাবে হায়ারটা আপনাদের কিভাবে হয় যদি আচ্ছা, একটু ধন্যবাদ। বলতেন। আমরা আসলে হায়ার করার সময় বিশেষ করে আমি পার্সোনালি আমাদের ইন্টারনাল সোর্সটাকে আমি গুরুত্ব দিই। এতে হুম, কি হুম, হয়, আমাদের এমপ্লয়ি যারা, আমাদের কলিগ আছেন, যারা হুম, আমি আছি, আমি যদি আমার কোম্পানিতে আমার একটা পরিচিত লোকজনকে যদি জব দিতে পারি, হুম, তাহলে আমার কোম্পানির প্রতি আমার একটা থাকে যে না, কোম্পানি আমার একটা লোককে সুযোগ দিয়েছে। হুম, মানে ২ জনেই উপকৃত হই। হুম, তো হুম। আমি সবসময় প্রাধান্য দিই যে ইন্টারনাল সোর্সে আমাদের যে বর্তমান রেফারেন্স কারেন্ট জবগুলাকে আপনারা ই করেন। রেফারেন্সটাকে আমি সবসময় আমাদের এখানে প্রাধান্য দেওয়া হয়। সেটা যে কারো মধ্যে, আমাদের বসদের হুম, লেভেলেও হুম, আসতে পারে, আমাদের জুনিয়র লেভেলেও আসতে পারে, আমাদের একেবারে রুট লেভেলের যে এমপ্লয়ি, সেও তার যদি পরিচয় হয়, আমরা হুম, বলে থাকি যে হ্যাঁ, তোমরা সিভিটা জমা দাও, যদি আমাদের রিকোয়ারমেন্টের সাথে ম্যাচ করে আমরা ইন্টারভিউতে ডাকবো। দেন ওইখানে ডিসাইড হবে যে সে হুম, হুম, ভালো মানে আসছে না হুম, আসবে না। প্রথমত আমরা এটা ইয়ে করি, রেফারেন্সটা আমাদের ইন্টারনাল। এরপর আমরা আমাদের ফেসবুক পেজে দেই, আমাদের লিঙ্কডইন পেজে দেই, আমাদের ওয়েবসাইটে কেরিয়ার নামে একটা অপশন আছে, হুম। ওখানেও আমরা সার্কুলার পোস্ট করে থাকি। এরপরে যদি আমাদের দরকার হয়, দেন আমরা বিডি জবস বা আদার্স যে পোর্টাল এক্সটার্নাল গুলো আছে পোর্টাল সেখানে আছে, দেন। ওইখানে আমরা ইয়ে দিই। বাট ফার্স্ট আমাদের হচ্ছে হুম, নিজস্ব রেফারেন্স, সেকেন্ড হচ্ছে আমাদের নিজস্ব সোশ্যাল মিডিয়া কমিউনিকেশন যেগুলো আছে, হুম। ওগুলাতে আমরা লোক সার্চ করি, এবং ওইখান থেকে আমাদের 80-90% পারপাস সলভ হয়ে যায়। টেক ইন্ডাস্ট্রিতে এইচআররা কাজ করতে যেয়ে আপনিও কাজ করছেন। তো আপনার কাছে কি মনে হয় যে কি ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে যদি সে টেক সেভি না হয়ে থাকে? প্রথমত চ্যালেঞ্জ যে কোনো জবের ক্ষেত্রে হয়, যে কোনো জবের ক্ষেত্রে চ্যালেঞ্জ আছে। না, আমাদের এখানে একটু চ্যালেঞ্জটা একটু ডিফারেন্ট লেভেলের। আমি বলব না এটার জন্য একবারে আপনাকে যুদ্ধ করতে হবে তা না। শুধুমাত্র আপনার কনসেনট্রেশন থাকতে হবে কাজের প্রতি। হুম, হুম, আমি কি কাজ করব, যদি আমি কাজটা বুঝি এবং কাজটা সততা বিশ্বাসতার সহিত যদি আমি নেই, আমাদের এখানে কোনো চ্যালেঞ্জ থাকবে না। চ্যালেঞ্জ যে কোনো জায়গায় আছে, আমি অস্বীকার করব না। চ্যালেঞ্জ সব জায়গায় আছে। বাট আমি যদি একটু বুঝার চেষ্টা করি আমার হুম, কাজটা কি? আমি যদি সেলসে কাজ করি আমার কাজটা কি? আমি যদি সার্ভিসে কাজ করি আমার কাজটা কি? যদি আমি জবটা বুঝি, হুম, হুম, দেন আমি ওইটা পারফর্ম করতে পারবো। আমার কাছে যে কোনো কাস্টমার, আমাদের সার্ভিসের আমাদের ক্ষেত্রে সবচেয়ে বেশি হয় যে আমাদের
ওয়ারেন্টিতে বা সার্ভিসে কাস্টমার এসে একটু হাইপার হয়ে যান, সবদে তার একটা জায়েজ আছে, সে একটা প্রোডাক্ট কিনেছে, সেটা ট্রাভেল করতেছে। না, রাইট। আমি যদি তাকে সলিউশন যদি দিতে না পারি বা সলিউশনের জন্য আসবে, তখন সে তার সবাই চায় যে কোনো জিনিস টাকা দিয়ে কোনো একটা জিনিস কিনলে সবাই চাইবে যে এটা কখনো সমস্যা না হোক, এটা সবাই চায়। কিন্তু এটা একটা স্বাভাবিক জিনিস যে আমি একটা প্রোডাক্ট যখন কিনবো বা যে কোনো কিছু কিনবো একটা সমস্যা হতেই পারে। এটার জন্য আমাদের সার্ভিস সেন্টার আছে, সার্ভিস সেন্টারে আসলে হাইপার হয়ে যায়। আমরা চেষ্টা করি ওই আমাদের যে ডেডিকেটগুলো আছে, সে যদি তার কাজটা বুঝে যে একটা হাইপার ক্লায়েন্টের সাথে কাস্টমারের সাথে তার কিভাবে কথা বলা দরকার, এবং তার কাছ থেকে তার সমস্যাটা শুনে আগে শুনতে হবে, তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে শুনতে হবে। সে যদি শুনে এবং সে তার কাজটা যদি বুঝে, তাহলে তার জন্য চ্যালেঞ্জ নাই। এইটাকে যদি আমি যেখানেই অ্যালাইন করি, আমি সেলসে অ্যালাইন করি, আমি অ্যাকাউন্টসে অ্যালাইন করি, আমি এইচআরে অ্যালাইন করি, আমি সাপ্লাই চেইনে অ্যালাইন করি, মার্কেটিংয়ে অ্যালাইন করি বা কোঅর্ডিনেটরে অ্যালাইন করি, যেখানেই করি, এই দুটো জিনিস যদি আমি বুঝতে পারি, তাহলে ইনশাল্লাহ কোনো চ্যালেঞ্জ নাই। আদার্স জবের তুলনায় বরং এখানে চ্যালেঞ্জ কম থাকবে আমি বিশ্বাস করি। খুব সুন্দরভাবে জিনিসগুলো বুঝিয়েছেন, খুবই পজিটিভ ওয়েতে। তো থ্যাংক ইউ সো মাচ আমিন আপনাকে। আপনাকেও ধন্যবাদ। আমাদের আমাদের আরো বেশ কিছু প্রশ্ন আছে, যেটা আমাদের সাথে অনেক ইয়াং প্রফেশনালরা আছে তাদের জন্য। এই সেক্টরে কেরিয়ার গড়ার জন্য কি কি ধরনের স্কিল ডেভেলপ করা দরকার? এই সেক্টরে কাজ করার জন্য প্রথমত হচ্ছে কমিউনিকেশনের উপর জোর দিতে হবে। তা আপনি যেই ডিপার্টমেন্টে কাজ করেন, আপনার জন্য কমিউনিকেশনটা সবচেয়ে জরুরি। আমার এই আইটি ইন্ডাস্ট্রিতে না, যে কোনো ইন্ডাস্ট্রিতে যেখানে প্রথমত কমিউনিকেশন, সেটা আপনার এক্সটার্নাল হোক, সেটা ইন্টারনাল হোক, যে স্টেক হোল্ডারের সাথে আপনি কমিউনিকেশন করেন, অবশ্যই প্রফেশনাল ম্যানার অনুযায়ী করতে হবে। সেটা কাস্টমার হোক, আপনার কলিগ হোক, সিনিয়র লেভেল হোক, জুনিয়র লেভেল হোক। দেন সেকেন্ড হচ্ছে, আমি যে সেক্টরে কাজ করব ওই সেক্টর সম্পর্কে আমার একটু আইডিয়া থাকতে হবে, ওই প্রোডাক্ট সম্পর্কে আমাকে একটু আইডিয়া নিতে হবে। এই বেসিক্যালি এই কয়েকটা জিনিস যদি আমি জানি, তাহলে আমি কাজ শুরু করতে পারবো, এবং আমি যখন কাজ শুরু করব তখন বুঝতে হবে যে আমার কি লাগবে। আমাকে কি প্রোডাক্ট নলেজের জন্য হায়ার প্রোডাক্ট ট্রেনিং লাগবে, না আমার আদার্স ক্ষেত্রে কিছু লাগবে কিনা, আমি তখন বুঝে ওই হিসেবে বা ওই যে কোম্পানিতে কাজ করব ওই কোম্পানির এইচআর অ্যাডমিন থেকে অ্যানালাইসিস করে আমার এই রিসোর্সটা যদি ভালো হয়, তাহলে আমি ওকে এই জিনিসগুলো দেওয়া দরকার, পারফরমেন্স ইভ্যালুয়েশন করে তাকে ওই ট্রিটমেন্ট দেওয়া হবে তার রোগ অনুযায়ী। বাট প্রথমত অ্যাজ এ ক্যান্ডিডেট আমার দুই তিনটা জিনিস লাগবে। হচ্ছে আমাকে কমিউনিকেশনটা ভালো জানতে হবে, সেকেন্ড হচ্ছে আমার প্রফেশনাল ম্যানার এগুলো নিতে হবে, থার্ড আমার যে ইন্ডাস্ট্রিতে কাজ করব, টেক ইন্ডাস্ট্রিতে কাজ করলে আমার কোম্পানির বিজনেস কি, বিজনেসের ধরনটা কি, এই সম্পর্কে একটু বেসিক ধারণা থাকলে আশা করি আপনার জন্য চ্যালেঞ্জ হবে না। যেটা আমরা প্রায় এখন সবার মুখেই বলতে শুনি, যে আপনার এআই, মেশিন লার্নিং, ব্লক চেন, এই সমস্ত বিষয়গুলো যেটা আমাদের ভবিষ্যতে প্রযুক্তিগুলোকে টেক ইন্ডাস্ট্রিতে একটা ধরনের চেঞ্জেস নিয়ে আসতেছে। তো এই পরিবর্তন যারা হচ্ছে আম, মানে ফ্রেশার বা প্রফেশনাল, তাদের কি ধরনের প্রস্তুতি নেওয়া উচিত? ওয়েল, প্রথম প্রথম যখন আমি শুনতাম তখন আমি বুঝতাম না জিনিসটা, যে আসলে টেকনোলজি আসার পর মানুষের বেকার সমস্যা বাড়ায় দিবে, এই ধরনের একটা কথা প্রথমে ছড়াই দিয়েছিল। যেমন এআই, রোবট আবিষ্কার করার পরে বলতেছে না, মানুষের জায়গায় রোবট কাজ করবে, বেকার সমস্যা বেড়ে যাবে। প্রথমে একটা জিনিস শুনছে, আসলে তা না। একটা রোবট, একটা যখন টেকনোলজি বা একটা রোবটই যদি বলি, যখন আসবে কোনো কাজের জন্য, ওকে মেনটেন করার জন্য লোক লাগবে। হুম হুম মানুষের বিকল্প কোনো কিছুই নাই, এটা আমার বুঝতে দেরি হয়েছে, সময় লেগেছে, বাট বুঝতে যে হ্যাঁ, টেকনোলজি ওই মানুষের কাজকে ইজি করে দিবে, কারণ মানুষকে রিপ্লেস করতে পারবে না। হুম হুম প্রথমত এই একটা জিনিস কনসেপ্ট বুঝতে হবে। অনেকেই প্রথম এআই যখন আসছে তখন এই একটা রিউমার ছড়াই দিচ্ছিল যে এআই মানুষের বিকল্প হয়ে যাচ্ছে। না, বিকল্প হবে না, মানুষের কাজকে সহজ করবে, সুন্দর করবে, আরো অ্যাকুরেসি বাড়িয়ে দিবে, এবং এটা রেজাল্ট আরো বেশি আনবে। এই হচ্ছে একটা জিনিস। আর এআই বা মেশিন লার্নিং বা ব্লক চেইন, এই টেকনোলজিগুলা দ্রুত, যেমন আপনার আমরা আগে টাকা পাঠানোর জন্য কি করতাম, মানে প্রথম ছিল আমরা চিঠির খামে, একদম প্রাগৈতিহাসিক যুগ ধরে যদি চিঠির খামে করে পাঠিয়ে দিতাম। এরপরে আসলো কি মানি অর্ডার, আমি বাংলাদেশের কনটেক্সটে বলছি, মানি অর্ডার আসলো। এরপর আস্তে আস্তে যে ব্যাংকে অ্যাকাউন্ট হলো, বালাম বইতে লেখা থাকতো, পাস বই থাকতো, তারপর আসলো চেক বই, চেক আসলো, চেকটা আবার অনলাইন হলো। এখন এমএসএফ চলে আসছে, মোবাইল ফিনান্সিয়াল এমএফএস, মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস। আমি এখান থেকে বসে উইদিন সেকেন্ড টাকা পাঠিয়ে দিচ্ছি আমার যেখানে পাঠানো দরকার। টেকনোলজি আমাকে ইজি করে দিচ্ছে, আমাকে রিপ্লেস করছে না। রাইট, রাইট। খুব ভালো বলেছেন। যেটা আমাকেও প্রায় সবাই প্রশ্ন করে, বা অনেক সময় দেখা যায় কথা বলতে, যে অনেকে বলে যে এআই বা হচ্ছে মেশিন লার্নিং এগুলোর জন্য অনেকে জব থ্রেটে পড়তে পারে। তো এই ট্রান্সফরমেশনটা আসলে আমাদের লাইফটাকে ইজি করে, বাট এটা এরকম না যে আমাদেরকে রিপ্লেস করে।
বা যদি রিপ্লেসও করে থাকে হতে পারে এই অন্য একটা কাজে এটাকে একটা ট্রান্সফরমেশন হয়ে যায়, অন্য একটা জব ক্রিয়েট হয়ে যায়। তো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। প্রযুক্তির সাথে দিন দিন আমাদেরকে আপগ্রেডেড রাখতে হবে। সো ওইটাকে এবং খুব সহজভাবে আমাদেরকে একসেপ্ট করতে হবে। আমরা আমাদের প্রায় পডকাস্টের শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের তরুণ প্রফেশনালদের জন্য তাদের উদ্দেশ্যে আপনার যদি কোনো সাজেশন থাকে, তারা ট্রেক ইন্ডাস্ট্রিতে নিজেদের কেরিয়ার কিভাবে গড়বে এবং সেটার জন্য নিজেদেরকে স্টেপ বাই স্টেপ কি কি বিষয়গুলো ফলো করবে সে বিষয়ে যদি কিছু বলতে চান। প্রথমত একটা জিনিস বলতে চাই যে আমাদের যেই ইন্ডাস্ট্রি আছে, আমাদের ইন্ডাস্ট্রি না, আমাদের জব মার্কেটে আসলে আমরা কখনো কেউ পড়াশোনা এভাবে করি না যে আমি ভবিষ্যতে এই জবটা করবো, এটা নিয়ে আমরা পড়াশোনা করি না। এটা হচ্ছে আমাদের ল্যাকিংও বলতে পারেন বা আমাদের একটা উদাসীনতা বলতে পারেন, যে আসলে হ্যাঁ আমি কমার্স নিয়ে পড়ছি, আমি ভবিষ্যতে গিয়ে একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হব, বা আমি বিজনেস নিয়ে পড়ছি, ভবিষ্যতে আমি উদ্যোক্তা হবো, বিজনেস না, নট লাইক দ্যাট। এরকম কেউ চিন্তা ভাবনা করে না। পড়াশোনা করা দরকার, পড়াশোনা করে। খুব কম লোক আছে বা খুব কম লোকজন আছে অ্যানালাইসিস করে পড়াশোনা করে যে হ্যাঁ আমি একজন আর্মি অফিসার হব। এটা আমার ছোটবেলায় ক্লাস 6 বছর বা 10 বছর থেকে আমি চিন্তা ভাবনা করেছি এবং আমি ওই অনুযায়ী পড়াশোনা করে আমার মিলিটারি একাডেমিতে যে ভর্তি হব। খুব কম আছে। অথবা দেখা গেল যে ইন্টারমিডিয়েট পাস করার পরে তাকে ধরে নিয়ে ভর্তি করে দিয়েছে মিলিটারি একাডেমি, সে চান্স পেয়েছে, সে আর্মি অফিসার হয়ে গেল। বা এখন হয়তোবা চেঞ্জ হচ্ছে জিনিসটা খুবই ক্ষুদ্র পরিসরে। এই জিনিসটা যত বেশি চেঞ্জ হবে তত বেশি আমাদের জন্য ভালো হবে। আমাদের এখানে আমি দেখেছি যে এগ্রিকালচার থেকে আপনার মাস্টার্স করছে, সে ব্যাংকে জব করছে। হওয়ার কথা ছিল তার কৃষিবিদ, সে হয়ে গেছে ব্যাংকার। কম্পিউটারে আপনার অনার্স মাস্টার্স কম্পিউটার সায়েন্সে পড়াশোনা শেষ করে ব্যাংকের জিবিতে কাজ করছে। তাহলে এখন তার ওই পড়াশোনাটা সে এখানে কাজে লাগাতে পারছে না। আবার এই সেক্টর অনুযায়ী যে পড়াশোনা করছে সে এখানে আসতে পারছে না ওই লোকটার কারণে। তো এই জিনিসগুলো যদি আমাদের ঠিক করা যেতে পারে, আর যারা নতুন গ্র্যাজুয়েট করছে কাজ করবে, অনেক সময় তাদের অনেক কিছু মানে চুজই থাকে, আমার এটা না, এটা হলে করব, এটা হলে করব না, এই ধরনের চিন্তা ভাবনা থাকে। কিন্তু দেখা গেল যে এটা তারা সিবি ঠিক মতো রাইট করতে মেক করতে পারে না, বা প্রফেশনাল সাজেশন দিয়েও বানাতে পারে না, নিজেও বানাতে পারে না। তো সিবির মধ্যে আমি একটা প্রফেশনাল সিবি করবো, ছবি দিয়ে রাখছে যে আমি পার্কে বসে আছি, সেলফি দিচ্ছি, এই ধরনের। তো আমি বলবো যে যদি আপনি সার্ভিস ইন্ডাস্ট্রিতে আসতে চান, যে ইন্ডাস্ট্রি হোক, যে ইন্ডাস্ট্রিতে কাজ করতে চান, তাহলে ওই ইন্ডাস্ট্রি সম্পর্কে একটা খোঁজ নিতে হবে, মিনিমাম একটু ধারণা নিতে হবে। তারপর আপনি ওই জিনিসটা কি আপনি আসলে ধারণ করতে পারবেন কিনা। যেমন সাপোজ আমি যদি সেলসে কাজ করতে চাই আমাদের টেক ইন্ডাস্ট্রিতে, তাহলে সেলসে কাজ করার জন্য তো আমাদের এখানে সেলসটা কিভাবে হয়, ডিরেক্ট কাস্টমার টু সাপ্লায়ার, মানে ক্রেতা বিক্রেতা সরাসরি শোরুমে বসতে হবে আপনাকে। তো শোরুমে বসতে হলে আপনাকে শোরুমে বসার মেন্টালিটি থাকতে হবে, কাস্টমারের সাথে কথা বলার আপনার সেই স্কিল থাকতে হবে, যে আপনাকে ক্লিয়ার কথা বলতে হবে, যে আবার প্রোডাক্ট সম্পর্কে নলেজ নিতে হবে। এগুলো তো আপনি যখন জবে ঢুকবেন তখন পাবেন, ডে ওয়ান থেকে পারবেন না। প্রথমত আপনাকে 2-3টা জিনিস নিতে হবে, যে হ্যাঁ মাইন্ডলি সেট করতে হবে আমি সেলসে কাজ করবো এবং ওপেনলি কাজ করবো, আমাকে অমুক জায়গায় অমুক শোরুমে বসে কাজ করব, যদি সেলসে কাজ করতে চান, কাজ করার ইচ্ছা থাকে। দেন এরপর যদি কেউ মার্কেটিং কাজ করতে, মার্কেটিং কাজ করতে হবে কি আমাকে কাস্টমারের ধারে ধারে যেতে হবে, অফিস ভিজিট করতে হবে। সাপ্লাই চেনে কাজ করতে হলে আমাকে প্রোডাক্টের উৎপাদন থেকে ভোক্তা পর্যন্ত এই জার্নি সম্পর্কে আমাকে জানতে হবে, এটার সম্পর্কে রিলেটেড পড়াশোনা আমাকে করতে হবে। যদি অ্যাকাউন্টস নিয়ে কাজ করতে চাই তাহলে আমাকে অ্যাকাউন্ট ব্যাকগ্রাউন্ডের গ্র্যাজুয়েশন করতে হবে, বা এর পাশাপাশি সিএসিসি কমপ্লিট করতে হবে, অথবা আইসিএম এর একটা পার্ট কমপ্লিট করতে হবে, অথবা আরও যা আছে এই এটার সম্পর্কে এই রিলেটেড বেসিক ধারণা সম্পর্কে যদি থাকে, তাহলে আমি ওই সেক্টরে কাজ করে মজা পাবো। এবং আমি যখন কাজ স্টার্ট করব, আমার কাজের সাথে সাথে আরও যখন নিজেকে আপডেট করার মেন্টালিটি থাকতে হবে, যে আমি যখন এই সেক্টরে কাজ করছি তাহলে আমাকে এই সেক্টর নিয়ে পড়াশোনা, এই রিলেটেড পড়াশোনাগুলো আমাকে করতে হবে, নাহলে আমি পিছিয়ে থাকবো, আমার পরের জন আমার উপরে চলে যাবে। যে নিজেকে যত বেশি ডেভেলপ করতে পারবে সে তার ওই কাজে তত বেশি আগে যেতে পারবে। আমি একটা জিনিস দেখলাম যে আমাদের এখানে অনেক বড় বড় প্রফেশনালগুলা তারা এখনো পড়াশোনা করছেন। দেখা গেলো তাদের 20-22 বছর 25 বছর তাদের সার্ভিসের বয়স হয়ে গেছে, তারা এখন হেড অফ এইচআর, কিন্তু সে এখনো পড়াশোনা করতেছে, কারণ তাকে তার কারেন্ট ট্রেন্ড জানতে হবে। সো আমি প্রত্যেকের প্রতি একটা রিকোয়েস্ট থাকবে, ক্ষুদ্র জায়গা থেকে, যে আমি ডে ওয়ানে যখন কাজ করবো আমি চুজি হব না। চুজি হব কখন, যে আমি মাইন্ড সেট করবো আমি কাজ করব, আমি কি কাজ করব, আমি সেলসে কাজ করব, দেন ঠিক আছে আমি আমি ওইখানে সেলসে কাজ করব, যে আমাকে একটা ডেস্ক দিতে হবে, আমাকে এটা দিতে হবে, সেটা দিতে না, এগুলো নিয়ে কোনো, আমাকে আগে কাজ শুরু করতে হবে, কাজটা আমাকে দেখাই দেবে কোম্পানিকে, হ্যাঁ আমি পারি, আমাকে দিকে আপনি আর্ন করতে পারবেন, আমার দিয়ে আপনার লাভ হবে, দেন কোম্পানি আপনাকে দিবে। সব কিছু আপনার
রিকোয়ারমেন্ট ফুলফিল হয়ে যাবে, আপনার চাওয়া লাগবে না। যদি আপনি পারফর্ম করতে পারেন, কোম্পানিকে দেখাতে পারেন, না আমার দ্বারা হবে, এই মেন্টালিটি, এই মাইন্ডসেট যদি থাকে, আমি যে ইন্ডাস্ট্রিতে কাজ করি আমি ওখানে ভালো করতে পারবো, এটার কোনো বিকল্প নেই ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ আমিন, আপনি অনেক কিছু আমাদের দর্শকদেরকে আজকে খুলে বললেন এবং বুঝিয়ে দিলেন। আমরা আশা করি যারা আমাদেরকে শুনছিলেন তারা এটা থেকে এই ডিসকাশনকে একটা লার্নিং হিসেবে নেবেন এবং ফিউচারে সেগুলো কাজে লাগানোর চেষ্টা করবেন। থ্যাংক ইউ সো মাচ আমিন, আপনার ব্যস্ত সময় থেকে আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং খুব শর্ট টাইমে আজকে আপনি আমাদেরকে সময় দিয়েছেন আপনার কাছ থেকে চলে এসে, তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। আপনি ভালো থাকবেন, আপনাদের ক্যারিয়ার প্রো প্রতি রইল শুভকামনা। ক্যারিয়ার প্রো সম্পর্কে একটা লাইন বলতে চাই আমি। ক্যারিয়ার প্রো আমি দেখেছি বিগত বেশ কয়েক বছর ধরে তরুণদের জন্য, নতুন যারা জব সিকার তাদের জন্য, তারপর হচ্ছে যারা নতুন গ্র্যাজুয়েট ইউনিভার্সিটি লেভেলে করছেন তাদের জন্য প্রচুর পরিমাণে প্রোগ্রাম কোর্স নিয়ে আসছে। আমি খুবই খুবই অ্যাপ্রিসিয়েট করি ওনাদের, যে ওনারা এই তরুণদের জন্য চিন্তা ভাবনা করেছেন, ফ্রেশারদের জন্য চিন্তা ভাবনা করেছেন, এবং সময় উপযোগী কিছু টপিক নিয়ে ওনারা কাজ করছেন। আমি আবারও ধন্যবাদ জানাই। এই জিনিসটা যদি আমি পাইতাম তাহলে আমি হয়তো বা আজকে আরো একটু ভালো করতে পারতাম। আমাদের সময় এরকম ছিল না। ধন্যবাদ ক্যারিয়ার প্রো, ধন্যবাদ আপনাকেও, ধন্যবাদ ক্যারিয়ার প্রোর পিছনে যারা অন্তরালে কাজ করছেন প্রত্যেকটা মানুষকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ভিউয়ার্স, আমাদের পডকাস্ট আজকে এখানে শেষ হচ্ছে। আগামী এপিসোডে আমরা নতুন একটা টপিক নিয়ে, নতুন একজন গেস্টকে নিয়ে, একজন ইন্ডাস্ট্রি এক্সপার্টকে নিয়ে আবার আসবো পডকাস্টে, এবং আপনাদের স্কিল ডেভেলপমেন্টের জন্য কি কি কাজ করা দরকার সেগুলো নিয়ে আমরা কথা বলবো। আজকের মতো এখানে শেষ করছি, বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।